আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। অগ্রাধিকার ভিত্তিতে সরকারের গুরুত্বপূর্ণ কাজ নির্ধারণে প্রধান উপদেষ্টার নির্দেশ, নিজ মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে প্রথম বৈঠক। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক বৈঠক শুরু, বিজয় নস্যাতের চক্রান্ত শুরু হয়েছে বললেন ফখরুল। আওয়ামী লীগকে সংগঠিত হতে স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ, সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের বিচার হবে বললেন ধর্ম উপদেষ্টা। আওয়ামী লীগের আমলে ২৪টি আর্থিক খাতের দুর্নীতিতে ৯২,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ, ঋণখেলাপিদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার পরামর্শ। এবং প্যারিসে পর্দা নামল গ্রেটেস্ট শো অন আর্থের ৩৩তম আসর, হাড্ডাহাড্ডি লড়াইয়ে চীনকে টপকে পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। প্রয়োজনীয় কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৫ মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে সরকারের জরুরি বিষয়গুলো ৭ দিনের মধ্যে উপস্থাপন করতেও বলা হয়েছে। খাদ্য, সার, বিদ্যুৎ সরবরাহ যেন স্বাভাবিক থাকে সেদিকে গুরুত্ব দিতে বলেছেন তিনি। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্যে দিয়ে পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম সভা করলেন তার নিজের হাতে থাকা ২৫ মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ঘণ্টা দুয়েক চলা এ বৈঠকে সচিবরা মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সচিবদের দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। সবগুলো মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর অধিদপ্তরের কাজগুলো এগুলোকে ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং যেগুলো জরুরি এই মুহূর্তে আছে, একটা ৭ দিনের মতো একটা বিষয় আছে যে ৭ দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো, যেগুলো উপস্থাপন করতেই হবে সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয়। পদবঞ্চিতদের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত আসবে বলেও জানান সিনিয়র সচিব। যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি তারুণ্যের শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে। তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই এবং আমরা সকল মন্ত্রণালয় বিভাগকে আমরা যেভাবে আমরা কাজ করছিলাম তার চেয়েও ভালোভাবে যেন আমাদের ফাংশন করতে হবে। ১৫ই আগস্ট শোক দিবস জাতীয়ভাবে পালন করা হবে কিনা এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব জানান, দেশে বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে তার জন্য আওয়ামী লীগ দায়ী। এখন দেশের মানুষের বিজয় নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। সাদি মাহমুদ জানাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বিএনপি নেতাদের সাথেই প্রথম বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বিকেল ৩:৩০টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে হাজির হতে থাকেন বিএনপি মহাসচিব সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, দেশের অর্থনীতির অগ্রগতি সহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের আলোচনা হয়। আলোচনা ফলপ্রসূ জানিয়ে বিএনপি মহাসচিব জানান, ছাত্রদের বিজয় নস্যাৎ করতেই নানা ষড়যন্ত্র চলছে। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। আমরা মনে করি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন, কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে, আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে তা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময় তো অবশ্যই দিয়েছি।
পরে জামায়াতে ইসলামীর সাথেও বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে জামায়াতের আমির বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামায়াতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুরূপ করছে। আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি, এর চাইতে বড় বৈধতার আমাদের প্রয়োজন নাই। পরে এবি পার্টি, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের নেতাদের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগকে নতুন করে সংগঠিত হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাম্প্রতিক সহিংসতায় সব হত্যাকাণ্ডের বিচার হবে বলেও জানান তিনি। সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের বিচার হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। আরও জানাচ্ছেন রফিকুল পাশার। নিজ নিজ কার্যালয়ে ব্যস্ত সময় পার করেছেন নতুন সরকারের উপদেষ্টারা। এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ বড় দল, তাদের দ্রুতই নতুন করে সংগঠিত হওয়া উচিত। আমার ওয়ান অফ দি মিশন যে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। এখানে পার্টির তো অভাব নাই। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। 5ই আগস্টের পর সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হয়েছে। কতজন সনাতন ধর্মের মানুষ নির্যাতনের শিকার হয়েছেন তার তালিকা হচ্ছে। দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি হয়। কিছু অভিযোগ আসছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। পুলিশের অনুপস্থিতির কারণে এই আক্রমণটা একটু বেশি হয়েছে। এখন পুলিশ যেহেতু যোগদান করেছে, আমরা ইনশাআল্লাহ আশাবাদী আর এরকম দুর্ঘটনা আর ঘটবে না। এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি। শপথ নিয়ে প্রথম অফিস করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিনই ভারতের আশ্রয়ে থাকুন, এতে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হবে না। নতুন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং এর পর সাংবাদিকদের তিনি জানান, ভারতের সঙ্গে সম্পর্ক স্বার্থের এবং সেখানে যে যার স্বার্থ দেখবে। আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপদেষ্টাদের কেউই কোনো দেশের হয়ে কাজ করছে না। পান্থুর রহমান জানাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ডিপ্লোম্যাটিক ব্রিফিং বিকেল 3টে নাগাদ রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসতে শুরু করেন ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং তাদের প্রতিনিধিরা। আসেন জাতিসংঘ এবং বিশ্বব্যাংক সহ উন্নয়ন অংশীরাও। বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রদূতরা শোনান আশার কথা। Relations between Russia and Bangladesh will continue for many years. Our policy is to have friendly relations with all the people of Bangladesh. So China will continue to work with Bangladesh. পরে ব্রিফিং এর বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা। উনি ওখানে একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিঘ্নিত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, ভারতের স্বার্থ আছে,
ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপদেষ্টা বলেন, নতুন সরকার গঠনের প্রেক্ষাপট, সম্ভাব্য সংস্কার, ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা দেয়া হয় কূটনীতিকদের। আমার নিজের ব্যাপারে তো আমি নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিন্ত যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না এখানে। যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বাইলেটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানের পাশাপাশি নতুন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কূটনীতিকরা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সোমবার বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান। পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব, সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডিপ্লয় আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। আওয়ামী লীগের শাসনামলে বড় 24টি দুর্নীতির মাধ্যমে আর্থিক খাত থেকে কমপক্ষে 92,261 কোটি টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছে গবেষণা সংস্থা সিপিডি। ছোটখাটো অসংখ্য দুর্নীতি এর বাইরে রয়ে গেছে। 3 মাসের জন্য একটি কমিশন করে 16 বছরে আর্থিক খাতের লুটেরা এবং ব্যাংকার ও আমলা সহ দুর্নীতির দোষরদের শাস্তির আওতায় আনার পরামর্শ দিয়েছে তারা। দ্বৈত শাসন বন্ধে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধেরও সুপারিশ করেছে সিপিডি। রিজভী নওয়াজ জানাচ্ছেন, আর্থিক খাতের অনিয়ম, অনাচার, লুটপাট নিয়ে বরাবরই সোচ্চার ছিল গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এর জন্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কটাক্ষ হজম করতে হয়েছে সংস্থাটিকে। ব্যাংকিং খাতের আশু করণীয় নিয়ে নতুন সরকারের জন্য পরামর্শ তুলে ধরে সেই নিগ্রহের বাজে অভিজ্ঞতাও জানান গবেষকরা। অনেকগুলো ব্যাংক আপনারা জানেন যে বলতে গেলে এগুলো মৃতপ্রায়, এগুলোর চলন শক্তি আর নাই, এগুলো ক্লিনিক্যালি ডেড হয়ে গেছে। তো এগুলোকে আসলে বন্ধ করে দেওয়া উচিত, বন্ধ হয়ে যাক, এইটা এরকম একটা ন্যাচারাল ডেথ হয়ে যাক, এটাই আমরা বলছি। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন, এটা বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার উপরে প্রত্যক্ষভাবে এটা একটা কন্ট্রাডিক্টরি। এফআইডিটা আসলে বন্ধ করে দেওয়া উচিত। তো শুধুমাত্র যে তদন্ত করা সেটা না, এফআইডির কোনো প্রয়োজন নাই, এটাই আমাদের সুপারিশ। কয়েকশো তরুণের প্রাণের বিনিময়ে অর্জিত দেশ গড়ার সুযোগ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। একই সাথে সরকারে এবং প্রশাসনে থেকে দিনের পর দিন দুর্নীতি করেছে তারাও যেন পান না পায়, সেটা নিশ্চিত করার আহ্বান সিপিডির। শ্বেতপত্র প্রকাশ করতে হবে, হোয়াইট পেপার। হোয়াইট পেপারের অর্থ হলো যে যেসব দুর্নীতি ইত্যাদি হয়েছে সেই সব দুর্নীতির কার্যকারণ কি, কারা এগুলো করেছে, সেগুলো নিয়ে কিন্তু জবাবদিহিতার একটা অংশ হিসাবে এটাকে একটা প্রকাশ করা, একটা কমিটি করে ইচ্ছাকৃত ঋণখেলাপি ব্যক্তি এবং তার পরিবার সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আহ্বান সিপিডির। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আসছে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এছাড়া বর্তমান পরিস্থিতিতে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আপনারা জানেন সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন,
যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এবারে আর স্পোর্টস। প্রফেসর ইউনুস ফরাসিরা সফলভাবে অলিম্পিক গেমসের রোগীদের স্বল্প মূল্যে ডায়ালাইসিস সুবিধায় গণস্বাস্থ্য নগর হাসপাতালকে 10টি ডায়ালাইসিস মেশিন দিয়েছে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে মেশিন হস্তান্তরের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার আবুল কাশেম চৌধুরী, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী এবং গণস্বাস্থ্যের ট্রাস্টি শিরিন হক সহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের শুরুতেই প্রামাণ্যচিত্রের মাধ্যমে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও গরিবের চিকিৎসক খ্যাত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়। বক্তব্যে ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই গণস্বাস্থ্য নগর হাসপাতালকে ডায়ালাইসিস মেশিন দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা। এ সময় 10টি ভেন্টিলেশন মেশিন দেওয়ারও ঘোষণা দেন তিনি। প্রত্যেক বছর সাম টাইনি ওয়ে, মেজর ওয়েতে আমরা কিছু কিছু ব্যাংকের পাশাপাশি কার্যক্রমে ইনভলভ থাকে as part of corporate social responsibility. তো এই সুবাদে and her dedication, commitment to this institution, I commit myself with my institution. Whatever she says, agreed upon. এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, ইয়াসিন চৌধুরী লিটন, দপ্তর সম্পাদক ইদ্রিস আলী সহ অন্যরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে 10 দফা দাবি জানিয়ে সিঙ্গেল লাইন পদযাত্রা করেছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দাবিগুলো তুলে ধরেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। এ সময় আরও বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং মহানগরী উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন সহ কেন্দ্রীয় নেতারা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। 10 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় প্যালেস্টাইনের গাজা উপত্যকার মোট জনসংখ্যার 1.8% মানুষ নিহত হয়েছে বলে উঠে এসেছে ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তে। নিহতদের প্রায় 75% বয়স 30 বছরের নিচে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে চলমান সংঘাতে অন্তত 39,790 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 92,000। জাতিসংঘের তথ্য অনুযায়ী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 19 লাখ মানুষ। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। আলোচনায় বসতে পারে 15 আগস্ট। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ও অফবিট নাটকের জনপ্রিয় নির্মাতা আফসানা মিমের নির্মাণে ওয়েব ফিল্ম অফ দ্য মার্ক বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত গ্রিন স্ক্রিন নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে স্ট্রিমিং হচ্ছে আই স্ক্রিনে। খুব সাধারণভাবে নির্মাণ করা অফ দ্য মার্কে জীবনের সুখ দুঃখের গল্প খুঁজে পাবেন দর্শকরা। এবারে কৃষি সংবাদ। পটুয়াখালীর কলাপাড়ায় বদ্ধ খাল উন্মুক্ত করায় উপকৃত হচ্ছেন কৃষক। পানি নিষ্কাশনের সুবিধা হওয়ায় পতিত জমিতে আমন সহ বিভিন্ন ফসল আবাদ হচ্ছে। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান জানাচ্ছেন। এটি জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন। স্থানীয় কয়েকজন প্রভাবশালী মাছ চাষের নামে দীর্ঘদিন এখানকার প্রধান খালে
কয়েকটি বাঁধ দিয়ে রেখেছিল। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বীজতলা নষ্ট, শত শত হেক্টর জমির আমন আবাদ ব্যাহত সহ নানা দুর্ভোগে পড়েন চাষিরা। পরে সম্মিলিত দাবির মুখে খালটি উন্মুক্ত করে দেওয়া হয়। এই রাস্তা আমরা চাইছি, এই রাস্তাটা আমাকে করে দেন। অকালে কেমন আমি করি যেরকম পারেন সেরকম আপনি দেন। এই রাস্তাটা তো আপনার চেয়ারম্যান আগে 9টা-10টার দিকে বানছে, শুরু করছে, রাত্রে 9টা-10টা পর্যন্ত বানছে, এর মধ্যে রাত্রে বন্যা শুরু হয়ে গেছে। আর নাহলে তো আমরা এলাকায় থাকতেই পারতাম না, সব ভেসে যেতাম। চেয়ারম্যানের যেটা কয় হেঁটেই চেয়ারম্যান করে আমাকে। এই কাটার যে উপকার হয়েছে এই 40-50 বছর এরকম উপকার হয় নাই। আমাদের বীজ প্রত্যেক বছর পচতে গেছে, এই বছর আর পচবে না। এই কালবার দিয়েছে চেয়ারম্যান, কালবার দিয়েছে 2-3 মাস হয়ে গেছে, কালবারটা হারছে। স্থানীয় প্রশাসন জানান, এরই মধ্যে উপজেলার 40টিরও বেশি খাল উন্মুক্ত করা হয়েছে। নদী খাল বন্ধকারীদের বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। এই বাঁধগুলো কাটার ফলে এই খাল নদীগুলো প্রাণ ফিরে পেয়েছে, পানির প্রবাহ বেড়েছে এবং আমাদের কৃষকদের উপকার হচ্ছে। আমাদের স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় যতগুলো বাঁধ আছে সবগুলো আমরা পর্যায়ক্রমে উন্মুক্ত করে দেব। খাদ্য নিরাপত্তায়, কৃষি উৎপাদন বাড়াতে স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। এনায়েতুর রহমান, চ্যানেল আই, পটুয়াখালী। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটে পরিবেশ বান্ধব বন্ধু চুলায় ভাগ্য ফিরেছে অনেকের। কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা এসেছে পরিবারে। স্বাস্থ্য ঝুঁকি কম, কাঠের সাশ্রয় আর কার্বন নিঃসরণ কম হওয়ায় দিন দিন বাড়ছে বন্ধু চুলার ব্যবহার। এম পলাশ শরীফের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আফরোজা হাসি। 1 দশক আগে ক্ষুদ্র ঋণ নিয়ে স্যানিটারি সামগ্রী ও পরিবেশ বান্ধব বন্ধু চুলা তৈরির কাজ শুরু করেন পলিমণ্ডল। এক সময়ের দিনমজুর পলিমণ্ডলের কারখানায় এখন কর্মসংস্থান হয়েছে অনেকের। এখান থেকে আমি অনেক স্বাবলম্বী, যা বলতে কি আমার সংসার, শ্বশুরবাড়ির লোকজনদের সহযোগিতা অনেক দিক থেকে আমি করতে পারি। টাকা লোন নিয়ে এবং কিছু সাহায্য করে, সেই হইতে আমরা কাজ করি এবং সেভাবে আমাদের ব্যবসাটা আস্তে আস্তে বড় হয়। তার মতো অনেকেই পরিবেশ বান্ধব এই চুলার ব্যবসা করে সচ্ছলতা আনছেন পরিবারে। পরিবেশ বান্ধব হিসেবে সে এইগুলো তৈরি করে বিক্রি করছে, আমরাও নিয়ে ব্যবহার করে খুবই উপকার পাইছি তার কাছ থেকে, আর অনেকে নিয়ে। প্রতিটি ঘরে ঘরে এই বন্ধু চুলার ব্যবহার লক্ষ্য করা যায় এবং যারা একবার নিচ্ছে তারা অন্যকে নেওয়ার জন্য অনুরোধ করতেছে এবং সে অনেক স্বাবলম্বীও হয়ে উঠছে অর্থনৈতিক দিক থেকে এই ব্যবসাটা করে, এবং তার একটা জনপ্রিয়তা এখানে বেশ অর্জন হয়েছে। বন্ধু চুলা ব্যবহারে প্রায় 50% জ্বালানি সাশ্রয় হয়, এতে কমছে বৃক্ষ নিধনও, বলছেন পরিবেশবাদীরা। এই সামগ্রিক বিবেচনায় বন্ধু চুলা অন্যান্য যে চুলা আছে সেই চুলা থেকে এই চুলাটা খানিকটা পরিবেশ বান্ধব এবং খানিকটা স্বাস্থ্যসম্মত। পরিবেশ সংরক্ষণে ধোঁয়ামুক্ত এই চুলা ইতিবাচক ভূমিকার পাশাপাশি সমৃদ্ধ হচ্ছে এই অঞ্চলের অর্থনীতিও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এক সপ্তাহ পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ। সেই সাথে রাজধানী জুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সাথে আজও সড়ক নিয়ন্ত্রণে আছেন ছাত্ররা। তবে ছাত্ররা সড়কে কাজ চালিয়ে যাবেন কিনা কেন্দ্র থেকে সেই সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন সমন্বয়করা। জনগণের বন্ধু হয়ে কাজ করতে চান পুলিশ সদস্যরা। রোকসানা আমিন জানাচ্ছেন। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর 11 দফা দাবিতে চলা কর্মবিরতি তুলে নিয়ে সোমবার থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ বিভাগ। সকালে রাজধানীর মোড়ে মোড়ে দায়িত্ব পালন শুরু করেন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। এখন আমরা চেষ্টা করব জনগণের পাশে থাকতে এবং মানবিক পুলিশ হওয়ার জন্য, এবং আমাদের সিনিয়র অফিসার যারা আছে তারাও আমাদের সেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার এবং ভালোভাবে আমরা যেন সার্ভিসটা দিতে পারি। ট্রাফিক নিয়ন্ত্রণে রাজধানীর অনেক সড়কে ছাত্রদের সাথে বিএনসিসি, আনসার ও রেড ক্রিসেন্টের সদস্যদেরও দেখা যায়। সাধারণ জনগণ আমাদের কথা শুনছে, সর্বস্তরের মানুষ আমাদের
ভালো বলছে আর কি। ট্রাফিক কন্ট্রোল নিয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমাদের যে কেন্দ্রীয় সমন্বয় কমিটি আছে সেখান থেকে আমাদের যে নির্দেশনা দেয়া হবে আমরা সেই অনুযায়ী কাজ করব। আশা করতেছি আমাদেরকে ট্রাফিক কন্ট্রোলিংয়ে থাকতে হবে না, আমরা আমাদের কলেজ ইউনিভার্সিটিতে আমরা ফিরে যাব। পুলিশ কাজে ফেরায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। পুলিশ না থাকাতে কিছু প্রবলেম আমরা ফেস করছি, বাট স্টুডেন্টরা যারা কাজ করতেছিল এতদিন মাশাআল্লাহ খুব ভালো কাজ করছে, খুব ভালো সাপোর্ট পাইছি। সো পুলিশদেরও এখান থেকে কিছু শেখার আছে, ওরা যাতে আগের ভুলগুলো থেকে যাতে ইমপ্রুভ করে যেটা আসলে করা দরকার ওই কাজটাই যেন করে। তারা আগের থেকে আরও অনেক মানবিক হবে এবং সাধারণ মানুষের হয়ে কাজ করবে। আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব, আমাদের জনগণের পক্ষ থেকে আমরা এটুকুই বলতে পারি। ছোট বয়স হিসেবে ওরা যা করেছে আমি ওদেরকে ধন্যবাদ জানাই, কারণ ওরা এটার জন্য এক্সপিরিয়েন্স নাই। পুলিশ ওগুলা রিকভার করে আবার মানুষের সেবায় নিয়োজিত থাকবে আর একটা স্বতন্ত্র পুলিশ হিসেবে কাজ করবে, এটাই আমাদের চাওয়া। রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের সদস্যরা 2 শিফটে কাজ করছেন। সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হচ্ছে পুলিশের ইউনিফর্ম ও লোগো। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দেশের সব ধর্ম বর্ণের মানুষ নিরাপদ মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, পার্শ্ববর্তী দেশের ইন্ধনে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে চায়। রাজধানীর বাড্ডায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ে নেতারা এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি সাইফুল আলম নীরব বলেছেন, ছাত্র জনতার আন্দোলনের সফলতাকে বিনষ্ট করতে আওয়ামী লীগ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ও মন্দিরে হামলা করছে। তাদের সেই পরিকল্পনা সফল হবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বলেন বিএনপি নেতারা। উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমানের স্বামী প্রকৌশলী রেজাউর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সন্ধ্যা 6টায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 87 বছর। সাবেক রাষ্ট্রদূত ও সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় সকাল 8:20 যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 79 বছর। কর্মজীবনে তিনি অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত ছিলেন তিনি। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি জানিয়ে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক মর্যাদা নিশ্চিত করতে না পারলে সরকার চ্যালেঞ্জের মধ্যে পড়বে। রাজধানীতে রাষ্ট্র মেরামত, নৈরাজ্য প্রতিরোধ, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক সংস্কার এনে সরকার ব্যবস্থা সম্পূর্ণ ঢেলে সাজানো দরকার বলেও মন্তব্য করেন তিনি। এবারে খেলার খবর। জমজমাট লড়াই আর জমকালো সমাপনী অনুষ্ঠানে প্যারিসের সামার অলিম্পিক্সের 33তম আসরের পর্দা নামার পাশাপাশি 4 বছর পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠেয় পরের অলিম্পিক আসর আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। 1984-র আয়োজক যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস আবারও 2028-এ অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে। তার অংশ হিসেবে প্যারিসে সমাপনী অনুষ্ঠানে আইওসি সভাপতির কাছ থেকে অলিম্পিকের পতাকা গ্রহণ